আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটি বর্তমান বিশ্ব রাজনীতিতে অনেক জটিল একটি গোলকধাঁধা তৈরি করেছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনা নিয়েই আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, একটু পেছনে ফিরে তাকানো যাক। ইসরায়েল কর্তৃক ইরানের দূতাবাসে হামলার পর গত ১৩ই এপ্রিল ইতিহাসে নজিরবিহীনভাবে ইসরায়েলে মুহুর্মুহু ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল হামলা করে ইরান। ব্যাপারটি কিন্তু কোনো সাধারণ ঘটনা ছিল না। বর্তমান বিশ্বের সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এবং পূর্বে ঘোষণা দিয়ে ইরান এ হামলার দৃষ্টান্ত স্থাপন করেছিল। এবং কিছুদিন পূর্বেই হামাস কর্তৃক আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করা হয়, যেটি একটি শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার ছিল। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতির মঞ্চে ইরানের একটি নব উত্থান হচ্ছিল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের হাত ধরে। এর পূর্ববর্তী যারা ছিল প্রত্যেকেই পশ্চিমাদের সাথে আতাত এবং সমঝোতা করতে প্রস্তুত ছিল। যদিও প্রেসিডেন্ট যে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, ইরানের ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলো নেয় সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি, মানে আয়াতুল্লাহ খোমেনি। প্রেসিডেন্ট শুধু নীতি বাস্তবায়নকারী। প্রিয় দর্শক, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দৌড়ে এগিয়েছিলেন ইব্রাহিম রাইসি। কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হতে হলে অবশ্যই তাকে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হয়। কারণ বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি ৮৫ বছর বয়স্ক এবং বার্ধক্যজনিত কারণে যে কোনো সময় সে মৃত্যুবরণ করতে পারে। এবং ইব্রাহিম রাইসি যে পরবর্তী ধর্মীয় নেতা হচ্ছিলেন এই ব্যাপারটি অনেকটা নিশ্চিত ছিল, কিন্তু দুর্ঘটনায় পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে দিয়েছে এবং ইরানকে কিছুটা সময়ের জন্য ঘরোয়া রাজনীতি নিয়ে ব্যস্ত করে রেখেছে। প্রিয় দর্শক, আমরা যদি ঘটনার দিন চলে যাই, ১৯শে মে রবিবার আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর হেলিকপ্টারে ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমতি। তাবরিজ থেকে ৫০ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি, কিন্তু ভারী কুয়াশা থাকায় অনুসন্ধান চালানো কঠিন হয়ে পড়ে। প্রেসিডেন্টের বহরে মোট ৩টি হেলিকপ্টার ছিল এবং অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায় যে মিস্টার রাইসিকে বেল 212 মডেলের একটি হেলিকপ্টার বহন করছিল এবং মডেলটি যুক্তরাষ্ট্রের তৈরি। প্রিয় দর্শক, ১৯৭৯ সালের বিপ্লবের পরে যুক্তরাষ্ট্রের এটি ইরানের কাছে বিক্রি করার কথা নয়। সেই হিসাবে হেলিকপ্টারটি অন্তত ৪৫ বছরের পুরাতন। প্রিয় দর্শক, আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন, বেল 212 এই মডেলের বিমানটি প্রায় ৪৫ বছরের বেশি পুরাতন। প্রিয় দর্শক, এটিতে ২টি পাখা ছিল এবং এটি ১৮০০ হর্স পাওয়ারের একটি ইঞ্জিন ছিল এবং এটি সর্বোচ্চ ১০,০০০ মিটার উপর থেকে উড্ডয়ন করতে পারত। এই হেলিকপ্টারটি ডিএফআর টেকনোলজিতে চলত, মানে ভিজুয়াল ফ্লাইট রুলস। পাইলট চোখে দেখে যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী চলবে। এই হেলিকপ্টারটিতে কোনো অটো জিপিআরএস সিস্টেম ছিল না, কারণ দুর্ঘটনার ১৬ ঘন্টা পরেও উদ্ধার কার্য সম্পাদন করা যায়নি, কারণ অবস্থান শনাক্ত করা যায়নি সেজন্য। এই হেলিকপ্টারটিতে কোনো নাইট ভিশন মোড ছিল না এবং হেলিকপ্টারটি সন্ধ্যার সময় রওনা দেয় এবং কোনো আবহাওয়ার পূর্বাভাস দেখা ছাড়াই। অথচ একটা প্রেসিডেন্টকে বহনকারী বিমান, তাও এটি ইরানের মতো দেশ যেটি বর্তমানে বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ ইসরায়েল এবং আমেরিকার সাথে যুদ্ধে লিপ্ত আছে, তার প্রেসিডেন্ট কিভাবে একটি মুড়ির ট্রেনে করে ভ্রমণ করতে পারে? আপনারা বাংলাদেশের সংবাদ চ্যানেলে যেমন দেখছেন যে আমেরিকার নিষেধাজ্ঞার কারণে হেলিকপ্টারের পার্টসপাতি আমদানি করা সম্ভব নয় এবং যার কারণে হয়তো তাদের কাছে ভালো হেলিকপ্টার নাই বিধায় এই হেলিকপ্টারে করে যাতায়াত করছেন এবং দুর্ঘটনার শিকার হয়েছেন। কিন্তু ব্যাপারটি এমন নয়, কারণ বিশ্বের অন্যান্য যত বড় বড় নেতা আছে, যেমন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কথা যদি আমরা ধরি, আমরা যদি ইন্ডিয়ার প্রেসিডেন্টের কথা ধরি, আমরা যদি ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর কথা ধরি, আমরা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা ধরি, এবং সবথেকে গরিব দেশ আফগানিস্তানের প্রেসিডেন্টও ৪ পাখা বিশিষ্ট ২ ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টারে করে চলে, যেটি অনেক শক্তিশালী ইঞ্জিন। কিন্তু ইরানের মতো একটি দেশের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে মাত্র ২ পাখা বিশিষ্ট ছিল এবং সেখানে অত্যাধুনিক কোনো টেকনোলজি ছিল না, যেখানে ইরানের কাছে অত্যাধুনিক অনেক হেলিকপ্টার ছিল। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে এখন দেখতে পাবেন মিমি 7 সিরিজের হেলিকপ্টারটি। এটি ২ ইঞ্জিন বিশিষ্ট এবং ৫,৪০০ হর্স পাওয়ারের। এটিতে ৪টি পাখা আছে এবং এই হেলিকপ্টারটি ইরানের কাছে সর্বমোট ২২টি আছে, যেটি ২০১৪ সালে রাশিয়া হস্তান্তর করেছিল। এবং আইআরজিসি এই হেলিকপ্টারগুলো ১৪টি ব্যবহার করে এবং ইরানের নেভি ৫টি এবং ইরানের পুলিশ ৩টি ব্যবহার করে। এখন প্রশ্ন হচ্ছে,
এত উন্নত হেলিকপ্টার থাকার পরেও কেন ইরানের প্রেসিডেন্টকে একটি পুরাতন ভাঙাচোরা হেলিকপ্টারে পাঠানো হলো? এগুলো সাধারণত দেখে থাকে আইআরজিসি। এখন আইআরজিসি কেন অনুমতি দিয়ে এই আত্মঘাতী ভ্রমণে পাঠিয়েছে, এটা একটা প্রশ্নের বিষয়। আমরা যদি ঘটনা প্রবাহ দেখি, টোটাল ৩টা হেলিকপ্টার ছিল, যেখানে বেল 212 মডেল সিরিজের হেলিকপ্টারটিতে ইরানের প্রেসিডেন্ট ছিল এবং বাকি 2টা তাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়লেও বাকি 2টি হেলিকপ্টার কিভাবে ইরানে চলে যায়? যখন রেডিও সিগন্যালের মাধ্যমে সাহায্যও চাওয়া হয়েছিল, তার মানে দুর্ঘটনার পরে তারা অবশ্যই বেঁচে ছিলেন এবং রেডিওর মাধ্যমে সাহায্য চেয়েছিল। কিন্তু সাহায্য চাওয়ার পরেও ওই 2টি হেলিকপ্টার ফিরে আসেনি, বা ফিরে আসলেও তাদের খুঁজে পায়নি। কিন্তু কেন? ইরানের কাছে এত অত্যাধুনিক ড্রোন থাকা সত্ত্বেও কেন তুরস্ক এসে শনাক্ত করলো? এবং যে ইরান আমেরিকার সাথে যুদ্ধে লিপ্ত হতে চায়, সেই ইরান কেন প্রেসিডেন্ট দুর্ঘটনার কবলে পড়ার পরে আমেরিকার কাছে সাহায্য চাইলো? কে বা কারা সাহায্য চাইলো, এই ব্যাপারটি এখন পর্যন্ত মিডিয়ার কাছে প্রকাশ্যে আসেনি, যার কারণে আমরা বলতে পারছি না। ইরানের ইসলামী প্রজাতন্ত্র এমনভাবে চলবে যেন তারা পশ্চিমার বিরুদ্ধে থাকে। তাহলে কারা পশ্চিমাদের সাথে আঘাত করতে চায় এবং সম্পর্ক স্বাভাবিক করতে চায়? এইখানে সংস্কারপন্থীদের হাত দেখা যায়। ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট নিহত হওয়ার সাথে কার লাভ সবচেয়ে বেশি? এই বিষয়টি যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হতে হইলে তাকে অবশ্যই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে হয়, এবং সেই জন্য ইব্রাহিম রাইসি পরবর্তী ধর্মীয় নেতা হচ্ছেন, এটা প্রায় নির্ধারিত ছিল। এবং যেহেতু তিনি এখন দুর্ঘটনার কারণে মারা গিয়েছেন, যার কারণে পরবর্তী ধর্মীয় নেতা কে হবে সেটা নিয়ে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এবং একটি রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, ইরানের প্রেসিডেন্ট দুর্ঘটনার কবলে পড়ার সাথে সাথে কারা আমেরিকার কাছে সাহায্য চেয়েছিল, সেই ব্যাপারটি এখন পর্যন্ত খোলাসা করা হয়নি। যে ইরান আমেরিকার সাথে যুদ্ধ করতে চায়, সেই ইরান কেন প্রেসিডেন্টের দুর্ঘটনার পড়ার পর আমেরিকার কাছে সাহায্য চাইল? যেখানে তাদের কাছে সকল প্রকার প্রযুক্তি ছিল, তাহলে আইআরজিসি কেন সেই অনুমতি দিল না? কেন তাদের ড্রোন পাঠালো না উদ্ধার করার জন্য? পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার দৌড়ে এগিয়েছিলেন ইব্রাহিম রাইসি, কিন্তু তার মৃত্যুর কারণে এখন যে সামনে আসছে, তিনি হচ্ছেন মোস্তাফা খমেনি, যিনি বর্তমান আয়াতুল্লাহ খমেনির দ্বিতীয় ছেলে। কিন্তু আয়াতুল্লাহ খমেনি কখনোই চাননি যে তার ছেলে পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হোক, কারণ ইরানের ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠাকারী রুহুল্লাহ খমেনি এটা নিশ্চিত করতে চেয়েছেন যে কখনো যেন এটা বংশপারস্পরিক ধারা না থাকে। কিন্তু ইব্রাহিম রাইসির মৃত্যুর পরে মোস্তাফা খমেনির নামটি বারবার উঠে আসছে, এবং তিনি বাজাজ ব্রিগেডের প্রধান ছিলেন। তার অধীনে ৬ লক্ষ আইআরজিসির সৈন্য আছে, এবং তিনি সংস্কারপন্থী রাজনীতিবিদদের কাছে বেশ জনপ্রিয়, এবং তিনি পশ্চিমাদের সাথে আঁতাত করে চলতে চান। তো আমরা যদি সব ক্ষেত্রে গুপ্ত হত্যার জন্য ইসরায়েল এবং আমেরিকাকে দায়ী করি, ব্যাপারটা তাদেরকে অতিরিক্ত শক্তিশালী করে দেখানো হচ্ছে। এইখানে অভ্যন্তরীণ রাজনীতিও থাকতে পারে, যার কারণে ইরানের প্রেসিডেন্ট নিহত হয়েছেন। এখন আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নেই এবং আমাদের কাছে অনুমান করা ছাড়া আর কোনো উপায় নেই। এখন দেখা যাক তদন্তের পরে কি বেরিয়ে আসে এবং কি বিচার হয়, এবং এখন বর্তমানে উত্তপ্ত বিশ্ব রাজনীতির মাঠ কোন দিকে মোড় নেবে, সেই ব্যাপারটি নির্ভর করছে অনেকটা ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন এবং পরবর্তী প্রধান ধর্মীয় নেতা কে হচ্ছেন সেইটির উপরে। প্রিয় দর্শক, পরবর্তী ঘটনার প্রবাহ এবং বিশ্লেষণগুলো জানতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।